নমস্কার। পড়ছি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক। আরণ্যকের গ্রন্থ পরিচিতি, লেখক পরিচিতি শেষ করে আজ থেকে প্রবেশ করছি মূল গ্রন্থেতে। আরণ্যক এই অডিও বুক সিরিজের আজ শুরু হতে চলেছে এর প্রথম পর্ব। শুরু করলাম। সমস্ত দিন আপিসের হাড় ভাঙা খাটুনির পরে গড়ের মাঠে ফোর্টের কাছ ঘেঁষিয়া বসিয়াছিলাম। নিকটেই একটা বাদাম গাছ। চুপ করিয়া খানিকটা বসিয়া বাদাম গাছের সামনে ফোর্টের পরীক্ষার ঢেউ খেলানো জমিটা দেখিয়া হঠাৎ মনে হইল যেন লবটুলিয়ার উত্তর সীমানায় সরস্বতী কুণ্ডীর ধারে সন্ধেবেলায় বসিয়াছি। পরক্ষণেই পলাশী গেটের পথে মোটর হর্নের আওয়াজে সে ভ্রম ঘুচিল। অনেক দিনের কথা হইলেও কালকের বলিয়া মনে হয়। কলিকাতা শহরের হইচই কর্মকোলাহলের মধ্যে অহরহ ডুবিয়া থাকিয়া এখন যখন লবটুলিয়া বৈহার কি আজমাবাদের সে অরণ্য ভূভাগ, সে জ্যোৎস্না, সে তিমিরময়ী স্তব্ধ রাত্রি, ধুধু ঝাউবন আর কাশবনের চর, দিগ্বলয় লীন ধূসর শৈলশ্রেণী, গভীর রাত্রি বন্য নীলগাইয়ের দলের দ্রুত পদধ্বনি, খররৌদ্র মধ্যাহ্নে সরস্বতী কুণ্ডীর জলের ধারে পিপাসার্থ বন্য মহিষ, সে অপূর্ব মুক্ত শিলাস্ত্রিত প্রান্তরে রঙিন বনফুলের শোভা, ফুটন্ত রক্তপলাশের ঘন অরণ্যের কথা ভাবি, তখন মনে হয় বুঝি কোনো অবসর দিনের শেষে সন্ধ্যায় ঘুমের ঘোরে এক সৌন্দর্য ভরা জগতের স্বপ্ন দেখিয়াছিলাম। পৃথিবীতে তেমন দেশ যেন কোথাও নাই। শুধু বনপ্রান্তর নয়, কত ধরনের মানুষ দেখিয়াছিলাম। কুন্তা, মুসাম্মদ কুন্তার কথা মনে হয়। এখনো যেন সংঠিয়া বৈহারের বিস্তীর্ণ বন্যকুলের জঙ্গলে সে দরিদ্র মেয়েটি তার ছেলে মেয়েদের সঙ্গে লইয়া বন্য কুল সংগ্রহ করিয়া তাহার দৈনন্দিন সংসার যাত্রার ব্যবস্থায় ব্যস্ত। নয়তো জ্যোৎস্না ভরা গভীর শীতের রাত্রে সে আমার পাতের ভাত লইবার আশায় আজমাবাদ কাছারির প্রাঙ্গণের এক কোণে ইঁদারাটার কাছে দাঁড়াইয়া আছে। মনে হয় ধাতুরিয়ার কথা, নাটুয়া বালক ধাতুরিয়া। দক্ষিণ দেশে ধরমপুর পরগনায় ফসল মারা যাওয়াতে ধাতুরিয়া নাচিয়া গাহিয়া পেটের ভাত জুটাইতে আসিয়াছিল। লবটুলিয়া অঞ্চলের জনবিরল বন্য গ্রামগুলিতে চীনা ঘাসের ধানা ভাজা আর আখের গুড় খাইতে পাইয়া কি খুশির হাসি দেখিয়াছিলাম তার মুখে। কোঁকড়া কোঁকড়া চুল, ডাগর চোখ, একটু মেয়েলি ধরনের ভাবভঙ্গি। বছর 13-14 বয়সের সুশ্রী ছেলেটি। সংসারে বাপ নাই, মা নাই, কেহ কোথাও নাই। তাই সে অল্প বয়সেই তাহাকে নিজের চেষ্টা নিজেকেই দেখিতে হয়। সংসারের স্রোতে কোথায় ভাসিয়া গেল আবার। মনে পড়ে সরল মহাজন ধাওতাল সাহুকে। আমার ঘরের বাংলোর কোণটাতে বসিয়া সে বড় বড় সুপারি জাঁতি দিয়া কাটিতেছে। গভীর জঙ্গলের মধ্যে ছোট্ট কুঁড়ে ঘরের ধারে বসিয়া দরিদ্র ব্রাহ্মণ রাজু পাড়ে 3টি মহিষ চড়াইতেছে এবং আপন মনে গাহিতেছে, দয়া হইছি। মহালিখারূপের পাহাড়ের পাদদেশে বিশাল বনপ্রান্তরে বসন্ত নামিয়াছে। লবটুলিয়া বৈহারের সর্বত্র হলুদ রঙের গোলগলি ফুলের মেলা। দ্বীপ্রহরে তাম্রাভ রৌদ্রদগ্ধ দিগন্ত বালির ঝড়ে ঝাপসা। রাত্রে দূরে মহালিখারূপের পাহাড়ে আগুনের মালা। শালবনে আগুন দিয়াছে কত অতি দরিদ্র বালক বালিকা, নরনারী, কত দুর্দান্ত প্রকৃতির মহাজন, গায়ক, কাঠুরে, ভিখারির বিচিত্র জীবনযাত্রার সঙ্গে পরিচয় হইয়াছিল। অন্ধকার প্রান্তরে খড়ের বাংলোয় বসিয়া বসিয়া বন্য শিকারীর মুখে অদ্ভুত গল্প শুনিতাম।
মোহনপুরা রিজার্ভ ফরেস্টের মধ্যে গভীর রাত্রিতে বন্য মহিষ শিকার করিতে গিয়া ডালপালা ঢাকা গর্তের ধারে বিরাটাকায় বন্য মহিষের দেবতাকে তারা দেখিয়াছিল। ইহাদের কথাই বলিব। জগতের যে পথে সভ্য মানুষের চলাচল কম, কত অদ্ভুত জীবনধারার স্রোত আপন মনে উপলবিকীর্ণ অজানা নদীখাত দিয়া ঝিরঝির করিয়া বহিয়া চলে সে পথে। তাহাদের সহিত পরিচয় স্মৃতি আজও ভুলিতে পারি নাই। কিন্তু আমার এ স্মৃতি আনন্দের নয়, দুঃখের। এ স্বচ্ছন্দ প্রকৃতির লীলাভূমি আমার হাতেই বিনষ্ট হইয়াছিল। বনের দেবতারা সেজন্য আমায় কখনো ক্ষমা করিবেন না জানি। নিজের অপরাধের কথা নিজের মুখে বলিলে অপরাধের ভার শুনিয়াছি লঘু হইয়া যায়। তাই এই কাহিনীর অবতারণা। 15-16 বছর আগেকার কথা। বিএ পাশ করিয়া কলিকাতায় বসিয়াছি। বহু জায়গায় ঘুরিয়াও চাকুরি মিলিল না। সরস্বতী পূজার দিন। মেসে অনেকদিন ধরিয়া আছি, তাই নিতান্ত তাড়াইয়া দেয় না। কিন্তু তাগাদার উপর তাগাদা দিয়া মেসের ম্যানেজার অস্থির করিয়া তুলিয়াছে। মেসে প্রতিমা গড়াইয়া পূজা হইতেছে, ধুমধামও মন্দ নয়। সকালে উঠিয়া ভাবিতেছি আজ সব বন্ধ। দু একটা জায়গায় একটু আশা দিয়াছিল, তা আজ আর কোথাও যাওয়া কোনো কাজের হইবে না, বরং তার চেয়ে ঘুরিয়া ঘুরিয়া ঠাকুর দেখিয়া বেড়াই। মেসের চাকর জগন্নাথ এমন সময় একটা কাগজ হাতে দিয়া গেল। পড়িয়া দেখিলাম ম্যানেজারের লেখা তাগাদার চিঠি। আজ মেসে পূজা উপলক্ষে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা হইয়াছে। আমার কাছে 2 মাসের টাকা বাকি। আমি যেন চাকরের হাতে অন্তত 10টি টাকা দিই, অন্যথা কাল হইতে খাওয়ার জন্য আমাকে অন্যত্র ব্যবস্থা করিতে হইবে। কথা খুবই ন্যায্য বটে, কিন্তু আমার সম্বল মোটে 2টি টাকা আর কয়েক আনা পয়সা। কোনো জবাব না দিয়াই মেস হইতে বাহির হইলাম। পাড়ার নানা স্থানে পূজার বাজনা বাজিতেছে। ছেলেমেয়েরা গলির মোড়ে দাঁড়াইয়া বড় গোলমাল করিতেছে। অভয় ময়রার খাবারের দোকানে অনেক রকম নতুন খাবার থালায় সাজানো। বড় রাস্তার ওপারে কলেজ হোস্টেলের ফটকে নহবত বসিয়াছে। বাজার হইতে দলে দলে লোক ফুলের মালা ও পূজার উপকরণ কিনিয়া ফিরিতেছে। ভাবিলাম, কোথায় যাওয়া যায়? আজ 1 বছরের উপর হইল জোড়াসাঁকো স্কুলের চাকরি ছাড়িয়া দিয়া বসিয়াছি, অথবা বসিয়া ঠিক নাই, চাকরির খোঁজে। হেন মার্চেন্ট আপিস নাই, হেন স্কুল নাই, হেন খবরের কাগজের আপিস নাই, হেন বড়লোকের বাড়ি নাই, যেখানে অন্তত 10 বার না হাঁটাহাঁটি করিয়াছি। সকলেরই এক কথা, চাকুরি খালি নাই। হঠাৎ পথে সতীশের সঙ্গে দেখা। সতীশের সঙ্গে হিন্দু হস্টেলে একসঙ্গে থাকিতাম। বর্তমানে সে আলিপুরের উকিল। বিশেষ কিছু হয় বলিয়া মনে হয় না। বালিগঞ্জের ওদিকে কোথায় একটা টিউশনি আছে, সেটাই সংসার সমুদ্রে বর্তমানে তাহার পক্ষে ভেলার কাজ করিতেছে। আমার ভেলা তো দূরের কথা, একখানা মাস্তুল ভাঙা কাঠও নাই। যত দূর হাবুডুবু খাইবার তাহা খাইতেছি। সতীশকে দেখিয়া সে কথা আপাতত ভুলিয়া গেলাম। তাহার আর একটা কারণ। সতীশ বলিল, এই যে কোথায় চলেছ সত্যচরণ? চলো হিন্দু হোস্টেলের ঠাকুর দেখে আসি, আমাদের পুরনো জায়গাটা। আর ওবেলা বড় জলসা হবে, এসো। ওয়ার্ড 6-এর সে অবিনাশকে মনে আছে? সে যে ময়নমোহন সিংহের কোন জমিদারের ছেলে, সে আজকাল বড় গায়ক। সে গান গাইবে। আমায় আবার একখানা কার্ড দিয়েছে। তাদের এস্টেটের 2-একটা কাজকর্ম মাঝে মাঝে করি কি না। এসো, তোমায় দেখলে সে খুশি হবে। কলেজে পড়িবার সময় আজ 5-6 বছর আগে আমোদ পাইলে আর কিছু চাইতাম না। এখনো সে মনের ভাব কাটে নাই দেখিলাম। হিন্দু হোস্টেলে ঠাকুর দেখিতে গিয়া সেখানে মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ পাইলাম। কারণ আমাদের দেশের অনেক পরিচিত ছেলে এখানে থাকে। তারা কিছুতেই আসিতে দিতে চাহিল না। বলিলাম, বিকেলে জলসা হবে, তা এখন কি? মেস থেকে খেয়ে আসবো এখন। তাহারা সে কথায় কর্ণপাত করিল না। কর্ণপাত করিলে আমাকে সরস্বতী পূজার দিনটা উপবাসে কাটাইতে হতো। ম্যানেজারের অমন কড়া চিঠির পরে আমি গিয়া মেসের
লুচি পায়েসের ভোজ খাইতে পারিতাম না যখন একটা টাকাও দিই নাই। এই বেশ হইল। পেট ভরিয়া নিমন্ত্রণ খাইয়া বৈকালে জলসার আসরে গিয়া বসিলাম। আবার 3 বৎসর পূর্বের ছাত্রজীবনের উল্লাস ফিরিয়া আসিল। কে মনে রাখে যে চাকুরি পাইলাম কি না পাইলাম, মেসের ম্যানেজার মুখ হাঁড়ি করিয়া বসিয়া আছে কি না আছে, ঠুংরি ও কীর্তনের সমুদ্রে তলাইয়া গিয়া ভুলিয়া গেলাম যে দেনা মিটাইতে না পারিলে কাল সকাল হইতে বায়ুভক্ষণের ব্যবস্থা হইবে। জলসা যখন ভাঙিল তখন রাত 11টা। অবিনাশের সঙ্গে আলাপ হইল। হিন্দু হোস্টেলে থাকিবার সময় সে আর আমি ডিবেটিং ক্লাবের চায়ে ছিলাম। একবার স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়কে আমরা সভাপতি করিয়াছিলাম। বিষয় ছিল স্কুল কলেজে বাধ্যতামূলক ধর্মশিক্ষা প্রবর্তন করা উচিত। অবিনাশ প্রস্তাবকর্তা, আমি প্রতিবাদী পক্ষের নায়ক। উভয় পক্ষের তুমুল তর্কের পরে সভাপতি আমাদের পক্ষে মত দিলেন। সেই হইতে অবিনাশের সঙ্গে খুব বন্ধুত্ব হইয়া যায়। যদিও কলেজ হইতে বাহির হইয়া এই প্রথম আবার তার সঙ্গে দেখা সাক্ষাৎ। অবিনাশ বলিল, চলো, আমার গাড়ি রয়েছে, তোমাকে পৌঁছে দিই। কোথায় থাকো? মেসের দরজায় নামাইয়া বলিল, শোনো, কাল হ্যারিংটন স্ট্রিটে আমার বাড়িতে চা খাবে বিকেল 4টের সময়। ভুলো না যেন 33-2 লিখে রাখো তো নোট বইয়ে। পরদিন খুঁজিয়া হ্যারিংটন স্ট্রিট বাহির করিলাম। বন্ধুর বাড়িও বাহির করিলাম। বাড়ি খুব বড় নয়, তবে সামনে পিছনে বাগান, গেটে উইস্টারিয়া লতা, নেপালি দারোয়ান ও পিতলের প্লেট, লাল সুরকির বাঁকা রাস্তা, রাস্তার এক ধারে সবুজ ঘাসের লন, অন্য ধারে বড় বড় মুকুন্দ চাঁপা ও আম গাছ। গাড়ি বারান্দায় বড় একখানা মোটর গাড়ি। বড় লোকের বাড়ি নয় বলিয়া ভুল করিবার কোনো দিক হইতে কোনো উপায় নাই। সিঁড়ি দিয়া উপরে উঠিয়াই বসিবার ঘর। অবিনাশ আসিয়া আদর করিয়া ঘরে বসাইল এবং প্রায় সঙ্গে সঙ্গেই পুরাতন দিনের কথাবার্তায় আমরা দুজনেই মশগুল হইয়া গেলাম। অবিনাশের বাবা ময়মনসিংহের একজন বড় জমিদার, কিন্তু সম্প্রতি কলিকাতার বাড়িতে তাহারা কেউই নাই। অবিনাশের এক ভগ্নীর বিবাহ উপলক্ষে গত অগ্রহায়ণ মাসে দেশে গিয়াছিলেন, এখনো কেহই আসেন নাই। এ কথা ও কথার পরে অবিনাশ বলিল, এখন কি করছো সত্য? বলিলাম, জোড়াসাঁকো স্কুলে মাস্টারি করতুম, সম্প্রতি বসেই আছি একরকম, ভাবছি আর মাস্টারি করব না, দেখছি অন্য কোনো দিকে যদি 2-1 জায়গায় আশাও পেয়েছি। আশা পাওয়ার কথা সত্য নয়, কিন্তু অবিনাশ বড় লোকের ছেলে, মস্ত বড় এস্টেট ওদের, তাহার কাছে চাকুরির উমেদারি করিতেছি এটা না দেখায়, তাই কথাটা বলিলাম। অবিনাশ একটুখানি ভাবিয়া বলিল, তোমার মতো একজন উপযুক্ত লোকের চাকুরি পেতে দেরি হবে না অবশ্যই। আমার একটা কথা আছে, তুমি তো আইনও পড়েছিলে না? বললাম, পাশও করেছি, কিন্তু ওকালতি করবার মতিগতি নেই। অবিনাশ বলিল, আমাদের একটা জঙ্গল মহল আছে পূর্ণিয়া জেলায়, প্রায় 20-30 হাজার বিঘে জমি। আমাদের সেখানে নায়েব আছে, কিন্তু তার উপর বিশ্বাস করে অত জমি বন্দোবস্তের ভার দেওয়া চলে না। আমরা একজন উপযুক্ত লোক খুঁজছি, তুমি যাবে? কান অনেক সময় মানুষকে প্রবঞ্চনা করে জানিতাম। অবিনাশ বলে কি, যে চাকুরির খোঁজে আজ 1 বছর কলিকাতার রাস্তাঘাট চষিয়া বেড়াইতেছি, চায়ের নিমন্ত্রণে সম্পূর্ণ অযাচিতভাবে সেই চাকুরির প্রস্তাব আপনা হইতে সম্মুখে আসিয়া উপস্থিত হইল। তবুও মান বজায় রাখিতে হইবে। অত্যন্ত সংযমের সহিত মনের ভাব চাপিয়া উদাসীনের মতন বলিলাম, ও আচ্ছা, ভেবে বলবো, কাল আছো তো? অবিনাশ খুব খোলাখুলি ও দিলদরিয়া মেজাজের মানুষ, বলিল, ভাওভাবে রেখে দাও, আমি বাবাকে আজই পত্র লিখতে বসছি। আমরা একজন বিশ্বাসী লোক খুঁজছি। জমিদারির ঘুণ কর্মচারী আমরা চাইনে, কারণ তারা প্রায় চোর। তোমার মতন শিক্ষিত ও বুদ্ধিমান লোকের সেখানে দরকার। জঙ্গলমহল আমরা নতুন প্রজার সঙ্গে বন্দোবস্ত করব। 30,000 বিঘের জঙ্গল, অত দায়িত্বপূর্ণ কাজ কি যার তার হাতে ছেড়ে দেওয়া যায়?
তোমার সঙ্গে আজকের আলাপ নয়, তোমার নাড়ি নক্ষত্র আমি জানি। তুমি রাজি হয়ে যাও, আমি এক্ষুনি বাবাকে লিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার আনিয়ে দিচ্ছি। কি করিয়া চাকরি পাইলাম তাহা বেশি বলিবার আর আবশ্যক নাই, কারণ এই গল্পের উদ্দেশ্য সম্পূর্ণ স্বতন্ত্র। সংক্ষেপে বলিয়া রাখি, অবিনাশের বাড়ির চায়ের নিমন্ত্রণ খাইবার 2 সপ্তাহ পরে আমি একদিন নিজের জিনিসপত্র লইয়া বিএনডব্লিউ রেলওয়ে একটা ছোট স্টেশনে নামিলাম। শীতের বৈকাল, বিস্তীর্ণ প্রান্তরে ঘন ছায়া নামিয়াছে। দূরে বনশ্রেণীর মাথায় মাথায় অল্প অল্প কুয়াশা জমিয়াছে। রেল লাইনের দুধারে মটর ক্ষেত, শীতল শান্ত বাতাসে তাজা মটর শাকের স্নিগ্ধ সুগন্ধে কেমন মনে হইল যে যে জীবন আরম্ভ করিতে যাইতেছি তাহা বড় নির্জন হইবে। এই শীতের সন্ধ্যা যেমন নির্জন এই উদার প্রান্তর, আর ওই দূরের নীলবর্ণ বনশ্রেণী তেমনই। গরুর গাড়িতে প্রায় 15-16 ক্রোশ চলিলাম সারা রাত্রি ধরিয়া। ছইয়ের মধ্যে কলকাতা হইতে আনিত কম্বল, র্যাগ ইত্যাদি শীতে জল হইয়া গেল। কে জানিত এসব অঞ্চলে ভয়ঙ্কর শীত। সকালে রৌদ্র যখন উঠিয়াছে তখনও পথ চলিতেছি, দেখিলাম জমির প্রকৃতি বদলাইয়া গিয়াছে। প্রাকৃতিক দৃশ্য অন্য মূর্তি পরিগ্রহ করিয়াছে। ক্ষেত খামার নাই, বস্তি লোকালয়ও বড় একটা দেখা যায় না। কেবল ছোট বড় বন, কোথাও ঘন কোথাও পাতলা, মাঝে মাঝে মুক্ত প্রান্তর, কিন্তু তাহাতে ফসলের আবাদ নাই। কাছারিতে পৌঁছিলাম বেলা 10টার সময়। জঙ্গলের মধ্যে প্রায় 10-15 বিঘা জমি পরিষ্কার করিয়া কতগুলি খড়ের ঘর, জঙ্গলেরই কাঠ, বাঁশ ও খড় দিয়া তৈরি। ঘরে শুকনো ঘাস ও বনঝাউয়ের সরু গুঁড়ির বেড়া, তাহার উপর মাটি দিয়া ল্যাপা। ঘরগুলি নতুন তৈরি। ঘরের মধ্যে ঢুকিয়াই টাটকা কাটা খড়, আধ কাঁচা ঘাস ও বাঁশের গন্ধ পাওয়া গেল। জিজ্ঞাসা করিয়া জানিলাম আগে জঙ্গলের ওদিকে কোথাও কাছারি ছিল, কিন্তু শীতকালে সেখানে জলাভাব হওয়ায় এই ঘর নতুন বাঁধা হইয়াছে, কারণ পাশেই একটা ঝর্ণা থাকায় এখানে জলের কষ্ট নাই। জীবনের বেশিরভাগ সময় কলিকাতায় কাটাইয়াছি। বন্ধু বান্ধবের সঙ্গে লাইব্রেরি, থিয়েটার, সিনেমা, গানের আড্ডা, এসব ভিন্ন জীবন কল্পনাও করিতে পারি না। এই অবস্থায় চাকুরির কয়েকটি টাকার খাতিরে যেখানে আসিয়া পড়িলাম, এত নির্জন স্থানের কল্পনাও কোনোদিন করি নাই। দিনের পর দিন যায়, পূর্বাকাশে সূর্যের উদয় দেখি দূরের পাহাড় ও জঙ্গলের মাথায়, আবার সন্ধ্যায় সমগ্র বনঝাউ ও দীর্ঘ ঘাসের বনর শীর্ষে সিঁদুরে রঙে রাঙাইয়া সূর্যকে ডুবাইয়া যাইতে দেখি। ইহার মধ্যে শীতকালের যে 11 ঘণ্টা ব্যাপী দিন, তা যেন খাঁ খাঁ করে শূন্য। কি করিয়া তাহা পুরাইব, প্রথম সেইটি আমার পক্ষে হইল মহা সমস্যা। কাজকর্ম করিলে অনেক করা যায় বটে, কিন্তু আমি নিতান্ত নবন আগন্তুক, এখনো ভালো করিয়া এখানকার লোকের ভাষা বুঝিতে পারি না। কাজের কোনো বিলি ব্যবস্থাও করিতে পারি না। নিজের ঘরে বসিয়া বসিয়া যে কয়েকখানি বই সঙ্গে আনিয়াছিলাম তাহা পড়িয়াই কোনো রকমে দিন কাটাই। কাছারিতে লোকজন যারা আছে তারা নিতান্ত বর্বর। না বুঝে তাহারা আমার কথা, না আমি ভালো বুঝি তাহাদের কথা। প্রথম দিন 10 কি কষ্টে যে কাটিল, কতবার মনে হইল চাকুরিতে দরকার নাই, এখানে হাঁপাইয়া মরার চেয়ে আধ পেটা খাইয়া কলিকাতায় থাকা ভালো। অবিনাশের অনুরোধে কি ভুলই করিয়াছি এই জনহীন জঙ্গলে আসিয়া। এ জীবন আমার জন্য নয়। রাত্রিতে নিজের ঘরে বসিয়া এই সবই ভাবিতেছি, এমন সময় ঘরের দরজা ঠেলিয়া কাছারির বৃদ্ধ মুহুরী গোষ্ঠ চক্রবর্তী প্রবেশ করিলেন। এই একমাত্র লোক যাহার সহিত বাংলা কথা বলিয়া হাঁপ ছাড়িয়া বাঁচি। গোষ্ঠবাবু এখানে আছেন অন্তত 17-18 বছর। বর্ধমান জেলায় বনপা স্টেশনের কাছে কোন গ্রামে বাড়ি। বলিলাম, বসুন গোষ্ঠবাবু। গোষ্ঠবাবু অন্য একখানা চেয়ারে বসিলেন। বলিলেন, আপনাকে একটা কথা বলতে এলাম, নিরিবিলি। এখানকার কোনো মানুষকে বিশ্বাস করবেন না। এই বাংলাদেশ নয়,
লোকজন সব বড় খারাপ। বাংলাদেশের মানুষে সবাই যে খুব ভালো এমন নয় গোষ্ঠবাবু। সে আর আমার জানতে বাকি নেই ম্যানেজার বাবু, সেই দুঃখে আর ম্যালেরিয়ার তাড়নায় প্রথম এখানে আসি। প্রথমে এসে বড় কষ্ট হতো, এ জঙ্গলে মন হাঁপিয়ে উঠত। আজকাল এমন হয়েছে, দেশ তো দূরের কথা, পূর্ণিয়া কি পাটনাতে কাজে গিয়ে 2 দিনের বেশি থাকতে পারিনি। গোষ্ঠবাবুর মুখের দিকে সকৌতুকে চাহিলাম, বলিলাম, বলে কি? জিজ্ঞাসা করিলাম, থাকতে পারেন না কেন? জঙ্গলের জন্য মন হাঁপায় নাকি? গোষ্ঠবাবু আমার দিকে চাহিয়া একটু হাসিলেন, বললেন, ঠিক তাই ম্যানেজার বাবু, আপনিও বুঝবেন। নতুন এসেছেন কলকাতা থেকে, কলকাতার জন্যে মন উড়ু উড়ু করছে। বয়সও আপনার কিছু কম, কিছুদিন এখানে থাকুন, তারপর দেখবেন। কি দেখব? জঙ্গল আপনাকে পেয়ে বসবে। কোনো গোলমাল কি লোকের ভিড় ক্রমশ আর ভালো লাগবে না। আমার তাই হয়েছে মশাই। এই গত মাসে মুঙ্গের গিয়েছিলাম মোকদ্দমার কাজে। কেবল মনে হয় কবে এখান থেকে বেরোবো। মনে মনে ভাবিলাম, ভগবান সে দুরবস্থার হাত থেকে আমায় উদ্ধার করুন। তার আগে চাকুরিতে ইস্তফা দিয়া কোনো কালে কলকাতায় ফিরিয়া গিয়েছি। গোষ্ঠবাবু বললেন, বন্দুকটা রাত বিরতে শিয়রে শিয়রে রেখে শোবেন, জায়গা ভালো নয়। এর আগে একবার কাজ ছাড়িতে ডাকাতি হয়ে গিয়েছে, তবে আজকাল এখানে আর টাকা কড়ি থাকে না, এই যা কথা। কৌতূহলের সহিত বলিলাম, বলেন কি, কতকাল আগে ডাকাতি হয়েছিল? বেশি না, এই বছর 8-9 আগে। কিছুদিন থাকুন, তখন সব কথা জানতে পারবেন। এ অঞ্চল বড় খারাপ। তাছাড়া এই ভয়ানক জঙ্গলে ডাকাতি করে মেরে দিলেই বা দেখবেই বা কে? গোষ্ঠবাবু চলিয়া গেলে একবার ঘরের জানালার কাছে আসিয়া দাঁড়াইলাম। দূরে জঙ্গলের মাথায় চাঁদ উঠিতেছে, আর সেই উদীয়মান চন্দ্রের পটভূমিকায় আঁকা বাঁকা একটা বনঝাউয়ের ডাল, ঠিক যেন জাপানি চিত্রকর হাকুশাই অঙ্কিত একখানা ছবি। চাকুরি করিবার আর জায়গা খুঁজিয়া পাই নাই এসব বিপজ্জনক স্থান। আগে জানিলে কখনোই অবিনাশকে কথা দিতাম না। দুর্ভাবনা সত্ত্বেও উদীয়মান চন্দ্রের সৌন্দর্য আমাকে বড় মুগ্ধ করিল। কাছাড়ের অনতি দূরে একটা ছোট পাথরের টিলা, তার উপর প্রাচীন ও সুবৃহৎ একটা বটগাছ। এই বটগাছের নাম গ্র্যান্ড সাহেবের বটগাছ। কেন এই নাম হইল তখন অনুসন্ধান করিয়াও কিছু জানিতে পারি নাই। একদিন নিস্তব্ধ অপরাহ্নে বেড়াইতে বেড়াইতে পশ্চিম দিগন্তে সূর্যাস্তের শোভা দেখিতে টিলার উপরে উঠিলাম। টিলার উপরকার বটতলায় আসন্ন সন্ধ্যার ঘন ছায়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কত দূর পর্যন্ত এক চমকে দেখিতে পাইলাম। কলুটলার মেস, কপালিটলার সেই ব্রিজের আড্ডাটি, গোল দেখিতে আমার প্রিয় বেঞ্চখানা, প্রতিদিন এমন সময় যাহাতে গিয়া বসিয়া কলেজ স্ট্রিটের বিরামহীন জনস্রোত ও বাস মোটরের ভিড় দেখিতাম, হঠাৎ যেন কত দূরে পড়িয়া রহিয়াছে মনে হইল তাহারা। মন হু হু করিয়া উঠিল। কোথায় আছি? কোথাকার জনহীন অরণ্যে প্রান্তরে খড়ের চালায় বাস করিতেছি চাকুরির খাতিরে। মানুষ এখানে থাকে, লোক নাই, জন নাই, সম্পূর্ণ নিঃসঙ্গ, একটা কথা কহিবার মানুষ পর্যন্ত নাই। এদেশের এইসব মূর্খ বর্বর মানুষ এর একটা ভালো কথা বলিলে বুঝিতে পারে না এদেরই সাহচর্যে দিনের পর দিন কাটাইতে হইবে। সেই দূর বিসর্পী দিগন্তব্যাপী জনহীন সন্ধ্যার মধ্যে দাঁড়াইয়া মন উদাস হইয়া গেল, কেমন ভয়ও হইল। তখন সংকল্প করিলাম, এ মাসের আর সামান্য দিনই বাকি, সামনের মাসটা কোনো রূপে চোখ মুজিয়া কাটাইব। তারপর অবিনাশকে একখানা লম্বা পত্র লিখিয়া চাকুরিতে ইস্তফা দিয়া কলিকাতায় ফিরিয়া গিয়া সভ্য বন্ধু বান্ধবদের অভ্যর্থনা পাইয়া, সভ্য খাদ্য খাইয়া, সভ্য সুরের সঙ্গীত শুনিয়া, মানুষের ভিড়ের মধ্যে ঢুকিয়া বহু মানবের আনন্দ উল্লাস ভরা কণ্ঠস্বর শুনিয়া বাঁচিব।
পূর্বে কি জানিতাম মানুষের মধ্যে থাকিতে এত ভালোবাসি, মানুষকে এত ভালোবাসি? তাহাদের প্রতি আমার যে কর্তব্য, হয়তো সবসময় তাহা করিয়া উঠিতে পারি না, কিন্তু ভালোবাসি তাহাদের নিশ্চয়ই। নতুবা এত কষ্ট পাইব কেন তাহাদের ছাড়িয়া আসিয়া? প্রেসিডেন্সি কলেজের রেলিংয়ে বই বিক্রি করে সেই যে বৃদ্ধ মুসলমানটি, কতদিন তাহার দোকানে দাঁড়াইয়া পুরনো বই ও মাসিক পত্রিকার পাতা উল্টাইয়াছি। কেনা উচিত ছিল হয়তো, কিন্তু কেনা হয় নাই। সেও যেন পরম আত্মীয় বলিয়া মনে হইল। তাহাকে আজ কতদিন দেখি নাই। কাছারিতে ফিরিয়া নিজের ঘরে ঢুকিয়া টেবিলে আলো জ্বালিয়া একখানা বই লইয়া বসিয়াছি। সিপাহী মনেশ্বর সিং আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। বলিলাম, কি মনেশ্বর? ইতিমধ্যে দেহাতি হিন্দি কিছু কিছু বলিতে শিখিয়াছিলাম। মনেশ্বর বলিল, হুজুর, আমায় একখানা লোহার কড়া কিনে দেবার হুকুম যদি দেন মোহরিবাবুকে। কি হবে লোহার কড়া? মনেশ্বরের মুখ প্রাপ্তির আশায় উজ্জ্বল হইয়া উঠিল। সে বিনীত সুরে বলিল, একখানা লোহার কড়া থাকলে কত সুবিধে হুজুর। যেখানে সেখানে সঙ্গে নিয়ে গেলাম, ভাত রাঁধা যায়, জিনিসপত্র রাখা যায়, ওতে করে ভাত খাওয়া যায়। ভাঙবে না? আমার একখানাও কড়া নেই। কতদিন থেকে ভাবছি একখানা কড়ার কথা, কিন্তু হুজুর বড় গরিব। একখানা কড়ার দাম 6 আনা। অত দাম দিয়ে কড়া কিনি কেমন করে? তাই হুজুরের কাছে আসা। অনেক দিনের স্বাদ একখানা কড়া আমার হয়। হুজুর যদি মঞ্জুর করেন। হুজুর মালিক। একখানা লোহার কড়াই যে এত গুণের, তাহার জন্য যে এখানে লোক রাত্রে স্বপ্ন দেখে, এ ধরনের কথা এই আমি প্রথম শুনিলাম। এত গরিব লোক পৃথিবীতে আছে যে 6 আনা দামের একখানা লোহার কড়াই জুটিলে স্বর্গ হাতে পায়? শুনিয়াছিলাম এদেশের লোক বড় গরিব। এত গরিব তাহা জানিতাম না। বড় মায়া হইল। পরদিন আমার সই করা চিরকুটির জোরে মনেশ্বর সিং নৌকোচিয়ার বাজার হইতে একখানা 5 নম্বরের কড়াই কিনিয়া আনিয়া আমার ঘরের মেঝেতে নামাইয়া আমায় সেলাম দিয়া দাঁড়াইল। হো গইল, হুজুর কি কৃপা সে, করাইয়া হো গইল। তাহার হর্ষোৎফুল্ল মুখের দিকে চাহিয়া আমার এই 1 মাসের মধ্যে সর্বপ্রথম আজ মনে হইল, বেশ লোকগুলো, বড় কষ্ট তো এদের। কিছুতেই কিন্তু এখানকার এই জীবনের সঙ্গে নিজেকে আমি খাপ খাওয়াইতে পারিতেছি না। বাংলাদেশ হইতে সদ্য আসিয়াছি, চিরকাল কলিকাতায় কাটাইয়াছি। এই অরণ্যভূমির নির্জনতা যেন পাথরের মতন বুকে চাপিয়া আছে বলিয়া মনে হয়। একদিন বৈকালে বেড়াইতে বাহির হইয়া অনেক দূর পর্যন্ত যাই। কাছারির কাছে তবুও লোকজনের গলা শুনিতে পাওয়া যায়। রশি 2-3 গেলেই কাছারি ঘরগুলো যেন দীর্ঘ বনঝাও ও কাশ জঙ্গলের আড়ালে পড়ে। তখন মনে হয় সমস্ত পৃথিবীতে আমি একাকী। তারপর যত দূর যাওয়া যায়, চওড়া মাঠের দুধারে ঘন বনের সারি বহুদূর পর্যন্ত চলিয়াছে। শুধু বন আর ঝোপ, গজারি গাছ, বাবলা, বন্য কাঁটা বাঁশ, বেতঝোপ, গাছের ও ঝোপের মাথায় মাথায় অস্তরমুখ সূর্য সিঁদুর ছড়াইয়া দিয়াছে। সন্ধ্যার বাতাসে বন্য পুষ্প ও তৃণগুল্মের সুঘ্রাণ, প্রতি ঝোপ পাখির কাকলিতে মুখর। তার মধ্যে হিমালয়ের বনটিয়াও আছে। মুক্ত দূরপ্রসারী তৃণাবৃত প্রান্তর ও শ্যামল বনভূমির মেলা। এই সময় মাঝে মাঝে মনে হইত যে এখানে প্রকৃতির যে রূপ দেখিতেছি, এমনটি আর কোথাও দেখি নাই। যতদূর চোখ চায় এসব যেন আমার। আমি এখানে একমাত্র মানুষ। আমার নির্জনতা ভঙ্গ করিতে আসিবে না কেউ। মুক্ত আকাশ তলে নিস্তব্ধ সন্ধ্যায় দূর দিগন্তের সীমারেখা পর্যন্ত মনকে ও কল্পনাকে প্রসারিত করিয়া দিই। কাছারি হইতে প্রায় 1 ক্রোশ দূরে একটা নাবাল জায়গা আছে। সেখানে ক্ষুদ্র কয়েকটি পাহাড়ি ঝর্ণা ঝিরঝির করিয়া বহিয়া যাইতেছে। তাহার দুপারে
জলজ লিলির বন, কলিকাতার বাগানে যাহাকে বলে স্পাইডার লিলি। বন্য স্পাইডার লিলি কখনো দেখি নাই। জানিতামও না যে এমন নিভৃত ঝর্ণার উপল বিছানো তীরে ফুটন্ত লিলি ফুলের এত শোভা হয়, বা বাতাসে তাহারা এত মৃদু কোমল সুবাস বিস্তার করে। কতবার গিয়া এখানটিতে চুপ করিয়া বসিয়া আকাশ, সন্ধ্যা ও নির্জনতা উপভোগ করিয়াছি। মাঝে মাঝে ঘোড়ায় চড়িয়া বেড়াই। প্রথম প্রথম ভালো চড়িতে পারিতাম না, ক্রমে ভালোই শিখিলাম। শিখিয়াই বুঝিলাম জীবনে এত আনন্দ আর কিছুতেই নাই। যে কখনো এমন নির্জন আকাশতলে দিগন্তব্যাপী বনপ্রান্তরে ইচ্ছামতো ঘোড়া ছুটাইয়া না বেড়াইয়াছে, তাহাকে বোঝানো যাইবে না সে কি আনন্দ। কাছারি হইতে 10-15 মাইল দূরবর্তী স্থানে সার্ভে পার্টি কাজ করিতেছে। প্রায় আজকাল সকালে এক পেয়ালা চা খাইয়া ঘোড়ার পিঠে জিন কষিয়া সেই যে ঘোড়ায় উঠি, কোনোদিন ফিরি বৈকালে, কোনোদিন বা ফিরিবার পথে জঙ্গলের মাথার উপর নক্ষত্র ওঠে, বৃহস্পতি জলজল করে। জ্যোৎস্না রাতে বনপুষ্পের সুবাস জ্যোৎস্নার সহিত মেশে। শৃগালের রব প্রহর ঘোষণা করে। জঙ্গলের ঝিঁঝি পোকা দল বাঁধিয়া ডাকিতে থাকে। যে কাজে এখানে আসা, তার জন্য অনেক চেষ্টা করা যাইতেছে। এত 1000 বিঘা জমি হঠাৎ বন্দোবস্ত হওয়াও সোজা কথা নয় অবশ্য। আর একটা ব্যাপার এখানে আসিয়া জানিয়াছি। এই জমি আজ 30 বছর পূর্বে নদীগর্ভে শিকস্তি হইয়া গিয়াছিল। 20 বছর হইল বাহির হইয়াছে। কিন্তু যাহারা পিতৃপিতামহের জমি গঙ্গায় ভাঙিয়া যাওয়ার পরে অন্যত্র উঠিয়া গিয়া বাস করিয়াছিল, সেই পুরাতন প্রজাদিগকে জমিদার এইসব জমিতে দখল দিতে চাহিতেছেন না। মোটা সেলামি ও বর্ধিত হারে খাজনার লোভে নূতন প্রজাদের সঙ্গেই বন্দোবস্ত করিতে চান। অথচ যেসব গৃহহীন, আশ্রয়হীন, অতি দরিদ্র পুরাতন প্রজাকে তাহাদের ন্যায্য অধিকার হইতে বঞ্চিত করা হইয়াছে, তাহারা বারবার অনুরোধ, উপরোধ, কান্নাকাটি করিয়াও জমি পাইতেছে না। আমার কাছেও অনেকে আসিয়াছিল। তাহাদের অবস্থা দেখিলে কষ্ট হয়, কিন্তু জমিদারের হুকুম, কোনো পুরাতন প্রজাকে জমি দেওয়া হইবে না। কারণ একবার চাপিয়া বসিলে তাহাদের পুরাতন সত্ত্ব তাহারা আইনত দাবি করিতে পারে। জমিদারের লাঠির জোর বেশি। প্রজারা আজ 20 বৎসর ভূমিহীন ও গৃহহীন অবস্থায় দেশে দেশে মজুরি করিয়া খায়। কেহ সামান্য চাষবাস করে, অনেকে মরিয়া গিয়াছে। তাহাদের ছেলেপিলেরা নাবালক বা অসহায়। প্রবল জমিদারের বিরুদ্ধে স্রোতের মুখে কুটার মতন ভাসিয়া যাইবে। এদিকে নূতন প্রজা সংগ্রহ করা যায় কোথা হইতে? মুঙ্গের, পূর্ণিয়া, ভাগলপুর, ছাপড়া প্রভৃতি নিকটবর্তী জেলা হইতে লোক যাহারা আসে, দর শুনিয়া পিছাইয়া যায়। 2-5 জন কিছু কিছু লইতেছেও। এরূপ মৃদু গতিতে অগ্রসর হইলে 10,000 বিঘা জঙ্গলি জমি প্রজাবিলি হইতে 20-25 বৎসর লাগিয়া যাইবে। আমাদের এক ডিহি কাছারি আছে, সেও ঘোর জঙ্গলময় মহল। এখান থেকে 19 মাইল দূরে জায়গাটার নাম লবটুলিয়া। কিন্তু এখানেও যেমন জঙ্গল, সেখানেও তেমনি। কেবল সেখানে কাছারি রাখার উদ্দেশ্য এই যে সেই জঙ্গলটা প্রতি বছর গোয়ালাদের গরু মহিষ চড়াইবার জন্য খাজনা করিয়া দেওয়া হয়। এবাদে সেখানে প্রায় 200-300 বিঘা জমিতে বন্য কুলের জঙ্গল আছে। লাক্ষা কীট পুষিবার জন্য লোকে এই কুল বন জমা লইয়া থাকে। এই টাকাটা আদায় করিবার জন্য সেখানে 10 টাকা মাহিনার একজন পাটোয়ারি ও তাহার একটা ছোট কাছারি আছে। কুল বন ইজারা দিবার সময় আসিতেছে। একদিন ঘোড়া করিয়া লবটুলিয়াতে রওনা হইলাম। আমার কাছারি ও লবটুলিয়ার মাঝখানে একটা উঁচু রাঙামাটির ডাঙা,
প্রায় 7-8 মাইল লম্বা। এর নাম ফুলকিয়া বৈহার। কত ধরনের গাছপালা ও ঝোপ জঙ্গলে পরিপূর্ণ। জায়গায় জায়গায় বন এত ঘন যে ঘোড়ার গায়ে ডালপালা ঠেকে। ফুলকিয়া বৈহার যেখানে নামিয়া গিয়া সমতল ভূমির সহিত মিশিল, চানন বলিয়া একটি পাহাড়ি নদী সেখানে উপল খণ্ডের উপর দিয়া ঝিরঝির করিয়া বহিতেছে। বর্ষাকালে সেখানে জল খুব গভীর, শীতকালে তত জল নাই। লবটুলিয়ায় এই প্রথম আসিলাম। অতি ক্ষুদ্র এক ঘরের ঘর, তার মেঝে জমির সঙ্গে সমতল। ঘরের বেড়া পর্যন্ত শুকনো কাশের, বন ঝাউয়ের ডালের পাতা দিয়ে বাঁধা। সন্ধ্যার কিছু পূর্বে সেখানে পৌঁছিলাম। এত শীত যেখানে থাকি সেখানে নাই। শীতে জমিয়া যাইবার উপক্রম হইলাম বেলা না পড়িতেই। সিপাহীরা বনের ডালপালা জ্বালাইয়া আগুন করিল। সেই আগুনের ধারে ক্যাম্প চেয়ারে বসিলাম। অন্য সবাই গোল হইয়া আগুনের চারিধারে বসিল। কোথা হইতে 5.5 একটা রুই মাছ পাটোয়ারি আনিয়াছিল। এখন কথা উঠিল, রান্না করিবে কে? আমি সঙ্গে পাচক আনি নাই, নিজেও রান্না করিতে জানি না। আমার সঙ্গে সাক্ষাৎ করিবার জন্য 7-8 জন লোক লবটুলিয়াতে অপেক্ষা করিতেছিল। তাহাদের মধ্যে কন্টু মিশ্র নামে এক মৈথিলি ব্রাহ্মণকে পাটোয়ারি রান্নার জন্য নিযুক্ত করিল। পাটোয়ারিকে বলিলাম, এসব লোকে কি ইজারা ডাকিবে? পাটোয়ারি বলিল, না হুজুর, ওরা খাবার লোভে এসেছে। আপনার আসবার নাম শুনে আজ 2 দিন ধরে কাছারিতে এসে বসে আছে। এদেশের লোকের ওই রকম অভ্যেস। আরও অনেকে বোধহয় কাল আসবে। এমন কথা কখনো শুনি নাই। বলিলাম, সে কি, আমি তো নিমন্ত্রণ করিনি এদের। হুজুর, এরা বড় গরিব, ভাত জিনিসটা খেতে পায় না। কলাইয়ের ছাতু, মকাইয়ের ছাতু, এই এরা 12 মাস খায়। ভাত খেতে পাওয়াটা এরা ভোজের সমান বিবেচনা করে। আপনি আসছেন, ভাত খেতে পাবে এখানে, সেই লোভে সব এসেছে। দেখুন না, আরও কত আসে। বাংলাদেশের লোকে বড় বেশি সভ্য হইয়া গিয়াছে ইহাদের তুলনায় মনে হইল। কেন জানি না, এই অন্ন ভোজন লোলুপ সরল ব্যক্তিগুলিকে আমার সে রাত্রে এত ভালো লাগিল। আগুনের চারিধারে বসিয়া তাহারা নিজেদের মধ্যে গল্প করিতেছিল, আমি শুনিতেছিলাম। প্রথমে তাহারা আমার আগুনে বসিতে চাহে নাই, আমার প্রতি সম্মানসূচক দূরত্ব বজায় রাখিবার জন্য। আমি তাহাদের ডাকিয়া আনিলাম। কন্টু মিশ্র কাছে বসিয়াই আসান কাঠের ডালপালা জ্বালাইয়া মাছ রাঁধিতেছে। ধুনা পুড়াইবার মতন সুগন্ধ বাহির হইতেছে ধোঁয়া হইতে। আগুনের কুণ্ডের বাহির গেলে মনে হয় যেন আকাশ হইতে বরফ পড়িতেছে, এত শীত। খাওয়া দাওয়া হইতে রাত হইয়া গেল অনেক। কাছারিতে যত লোক ছিল সকলেই খাইল। তারপর আবার আগুনের ধারে গোল হইয়া বসা গেল। শীতে মনে হইতেছে শরীরের রক্ত পর্যন্ত জমিয়া যাইবে। ফাঁকা বলিয়াই শীত বোধহয় এত বেশি, কিংবা বোধহয় হিমালয় বেশি দূরে নয় বলিয়া। আগুনের ধারে আমরা 7-8 জন লোক। সামনে ছোট ছোট 2খানি খড়ের ঘর। একখানিতে থাকিব আমি, আর একখানিতে বাকি এতগুলি লোক। আমাদের চারিদিকে ঘিরিয়া অন্ধকার বন প্রান্তর, মাথার উপরে নক্ষত্র ছড়ানো দূর প্রসারী অন্ধকার আকাশ। আমার বড় অদ্ভুত লাগিল, যেন চিরপরিচিত পৃথিবী হইতে নির্বাসিত হইয়া মহাশূন্যে এক গ্রহে অন্য এক অজ্ঞাত রহস্যময় জীবনধারার সহিত জড়িত হইয়া পড়িয়াছি। একজন 30-32 বছরের লোক এ দলের মধ্যে আমার মনোযোগকে বিশেষভাবে আকৃষ্ট করিয়াছিল। লোকটির নাম গণরি তেওয়ারি। শ্যামবর্ণ, দোহারা চেহারা, মাথায় বড় বড় চুল, কপালে 2টি লম্বা ফোঁটা কাটা। এই শীতেও গায়ে একখানা মোটা চাদর ছাড়া আর কিছু নাই। এদেশের রীতি অনুযায়ী গায়ে একটা মেরজাই থাকা উচিত ছিল,
তাহা পর্যন্ত নাই। অনেকক্ষণ হইতে আমি লক্ষ্য করিতেছিলাম, সে সকলের দিকে কেমন কুণ্ঠিতভাবে চাহিতেছিল, কারো কথায় কোনো প্রতিবাদ করিতেছিল না, অথচ কথা যে সে কম বলিতেছিল তাহাও নয়। আমার প্রতি কথার উত্তরে কেবল সে বলে, হুজুর। এদেশের লোকে যখন কোনো মান্য ও উচ্চপদস্থ ব্যক্তির কথা মানিয়া লয়, তখন কেবল মাথা সামনের দিকে অল্প ঝাঁকাইয়া সসম্ভ্রমে বলে, হুজুর। গণরীকে বলিলাম, তুমি থাকো কোথায় তেওয়ারিজি? আমি যে তাহাকে সরাসরি প্রশ্ন করিব, এতটা সম্মান যেন তাহার পক্ষে সম্পূর্ণ অপ্রত্যাশিত। এইভাবে সে আমার দিকে চাহিল, বলিল, ভীমদাস টোলা হুজুর। তারপর সে তাহার জীবনের ইতিহাস বর্ণনা করিয়া গেল, একটানা নয়, আমার প্রশ্নের উত্তরে টুকরো টুকরো ভাবে। গণরী তেওয়ারির বয়স যখন 12 বছর, তার বাপ তখন মারা যায়। এক বৃদ্ধা পিসিমা তাহাকে মানুষ করে। সে পিসিমাও বাপের মৃত্যুর পর 5 বছর পরে যখন মারা গেলেন, গণরী তখন জগতে ভাগ্য অন্বেষণে বাহির হইল। কিন্তু তাহার জগৎ পূর্বে পূর্ণিয়া শহর, পশ্চিমে ভাগলপুর জেলার সীমানা, দক্ষিণে এ নির্জন অরণ্যময় ফুলকিয়া বৈহার, উত্তরে কুশী নদী। ইহারই মধ্যে সীমাবদ্ধ। ইহারই মধ্যে গ্রামে গ্রামে গৃহস্থের দুয়ারে ফিরিয়া কখনো ঠাকুর পূজা করিয়া, কখনো গ্রাম্য পাঠশালায় পণ্ডিতি করিয়া, কায় ক্লেশে নিজের আহারের জন্য কলাইয়ের ছাতু ও চীনা ঘাসের দানার রুটির সংস্থান করিয়া আসিয়াছে। সম্প্রতি মাস 2 কোনো চাকুরি নাই। পার্বত্য গ্রামের পাঠশালা উঠিয়া গিয়াছে। ফুলকিয়া বৈহারের 10,000 বিঘা অরণ্যময় অঞ্চলে লোকের বসতি নাই। এখানে যে মহিষ পালকের দল মহিষ চড়াইতে আনে জঙ্গলে, তাহাদের বাথানে বাথানে ঘুরিয়া খাদ্য ভিক্ষা করিয়া বেড়াইতেছিল, আজ আমার আসিবার খবর পাইয়া অনেকের সঙ্গে এখানে আসিয়াছে কেন সে কথা আরও চমৎকার। এখানে এত লোক কেন এসেছে তেওয়ারিজি? হুজুর, সবাই বললে ফুলকিয়ার কাছারিতে ম্যানেজার এসেছেন, সেখানে গেলে ভাত খেতে পাওয়া যাবে, তাই ওরা এলো, ওদের সঙ্গে আমিও এলাম। ভাত এখানকার লোকে কি খেতে পায় না? কোথায় পাবে হুজুর? নওগচ্ছি আর মারোয়ারিরা রোজ ভাত খায়। আমি নিজে আজ ভাত খেলাম বোধহয় 3 মাস পরে। গত ভাদ্র মাসের সংক্রান্তিতে রাসবিহারী সিং রাজপুতের বাড়ি নেমন্তন্ন ছিল। সে বড় লোক, ভাত খাইয়েছিল, তারপর আর খায়নি। যতগুলি লোক আসিয়াছিল, এই ভয়ানক শীতে কাহারও গাত্রবস্ত্র নাই। রাত্রে আগুন পোহাইয়া রাত কাটায়। শেষ রাত্রে শীত যখন বেশি পড়ে, আর ঘুম হয় না শীতের চোটে, আগুনের খুব কাছে ঘেঁষিয়া বসিয়া থাকে ভোর পর্যন্ত। কেন জানি না, ইহাদের হঠাৎ এত ভালো লাগিল। ইহাদের দারিদ্র, ইহাদের সারল্য, কঠোর জীবন সংগ্রামে ইহাদের জুঝিবার ক্ষমতা, এই অন্ধকার আরণ্য ভূমি ও হিমবর্ষী মুক্ত আকাশ, বিলাসিতার কোমল পুষ্পাস্তৃত পথে ইহাদের যাইতে দেয় নাই। কিন্তু ইহাদিগকে সত্যকার পুরুষ মানুষ করিয়া গড়িয়াছে। 2টি ভাত খাইতে পাওয়ার আনন্দে যারা ভীমদাস টোলা ও পার্বত্য হইতে 9 মাইল পথ হাঁটিয়া আসিয়াছে বিনা নিমন্ত্রণে, তাহাদের মনের আনন্দ গ্রহণ করিবার শক্তি কত সতেজ ভাবিয়া বিস্মিত হইলাম। অনেক রাত্রে কিসের শব্দে ঘুম ভাঙিয়া গেল। শীতে মুখ বাহির করাও যেন কষ্টকর। এমন সে শীত যেখানে তাহা না জানার দরুন উপযুক্ত গরম কাপড় ও লেপ তোষক আনি নাই। কলিকাতায় যে কম্বল গায়ে দিতাম সেখানেই আনিয়াছিলাম। শেষ রাত্রের শীতে এসে যেন ঠান্ডা জল হইয়া যায় প্রতিদিন। যে পাশে শুইয়া থাকি, শরীরের গরমে সেদিকটা তবুও থাকে একরকম। অন্য কাতে পাশ ফিরিতে গিয়া দেখি বিছানা কনকন করিতেছে সে পাশে। মনে হয় যেন ঠান্ডা পুকুরের জলে পৌষ মাসের রাত্রে ডুব দিলাম। পাশেই জঙ্গলের মধ্যে কিসের যেন
সম্মিলিত পদর শব্দ, কাহারা যেন দৌড়িতেছে। গাছপালা শুকনো বনঝাউয়ের গাছ মটমট শব্দে ভাঙিয়া ঊর্ধ্বশ্বাসে দৌড়িতেছে। কি ব্যাপারখানা কিছু বুঝিতে না পারিয়া সিপাহী বিষ্ণুরাম পাঁড়ে ও স্কুলমাস্টার গণরী তেওয়ারিকে ডাক দিলাম। তাহারা নিদ্রা জড়িত চোখে উঠিয়া বসিল। কাছারির মেঝেতে যে আগুন জ্বালা হইয়াছিল তাহারই শেষ দীপ্তিটুকুতে ওদের মুখে আলস্য, সম্ভ্রম ও নিদ্রালুতার ভাব ফুটিয়া উঠিল। গণরী তেওয়ারি কান পাতিয়া একটু শুনিয়া বলিল, কিছু না হুজুর, নীলগাইয়েরা দৌড়চ্ছে জঙ্গলে। কথা শেষ করিয়া সে নিশ্চিন্ত মনে পাশ ফিরিয়া শুইতে যাইতেছিল। জিজ্ঞাসা করিলাম, নীলগাইয়ের দলের হঠাৎ এত রাত্রে অমন দৌড়বার কারণ কি? বিষ্ণুরাম পাড়ে আশ্বাস দিবার সুরে বলিল, হয়তো কোনো জানোয়ারে তাড়া করে থাকবে হুজুর, এছাড়া আর কি। কি জানোয়ার? কি আর জানোয়ার হুজুর, জঙ্গলের জানোয়ার। শের হতে পারে, নয়তো ভালু। যে ঘরে শুইয়া আছি নিজের অজ্ঞাতসারে তাহার কাশ ডাঁটায় বাঁধা আগড়ের দিকে নজরে পড়িল। সে আগড়ও এত হালকা যে বাহির হইতে একটি কুকুরে ঠেলা মারিলেও তাহা ঘরের মধ্যে উল্টাইয়া পড়ে। এমন অবস্থায় ঘরের সামনেই জঙ্গলে নিস্তব্ধ নিশীথ রাত্রে বাঘ বা ভাল্লুকে বন্য নীলগাইয়ের দল দাঁড়া করিয়া লইয়া চলিয়াছে, এই সংবাদটিতে যে বিশেষ আশ্বস্ত হইলাম না তাহা বলাই বাহুল্য। একটু পরেই ভোর হইয়া গেল। দিন যতই যাইতে লাগিল জঙ্গলের মোহ ততই আমাকে ক্রমে পাইয়া বসিল। এর নির্জনতা ও অপরাহ্নের সিঁদুর ছড়ানো বনঝাউয়ের জঙ্গলের কি আকর্ষণ আছে বলিতে পারি না। আজকাল ক্রমশ মনে হয় এই দিগন্তব্যাপী বিশাল বনপ্রান্তর ছাড়িয়া ইহার রোদে পোড়া মাটির তাজা সুগন্ধ, এই স্বাধীনতা, এই মুক্তি ছাড়িয়া কলিকাতার গোলমালের মধ্যে আর ফিরিতে পারিব না। এ মনের ভাব একদিনে হয় নাই। কত রূপে কত সাজে যে বন্য প্রকৃতি আমার মুগ্ধ অনভ্যস্ত দৃষ্টির সম্মুখে আসিয়া আমায় ভুলাইল। কত সন্ধ্যা আসিল অপূর্ব রক্তমেঘের মুকুট মাথায়। দুপুরের খরতর রৌদ্র আসিল উন্মাদিনী ভৈরবীর বেশে। গভীর নিশীথে জ্যোৎস্নাবরণী সুরসুন্দরীর সাজে হিমস্নিগ্ধ বনকুসুমের সুবাস মাখিয়া। আকাশ ভরা তারার মালা গলায় অন্ধকার রজনীতে কালপুরুষের আগুনের খড়গ হাতে দিক বিদিক ব্যাপিয়া বিরাট কালী মূর্তিতে। আজ এই পর্যন্তই রইল। নমস্কার।